শিবানন্দ বাবার ভক্তরা সবাই বিশ্বাস করেন তিনি একজন অলৌকিক ক্ষমতাসম্পন্ন মহাপুরুষ। তিনি অন্তর্যামী এবং তিনি মনের কথা বুঝতে পারেন এবং তিনি প্রার্থনা শোনেন, এমনকি ফটোতে তাকে প্রার্থনা করলেও তিনি শোনেন। শুধু যে তিনি দেহ থাকতেই এই প্রার্থনা শুনতেন তা না, দেহ যাওয়ার পরেও এখনও ভক্তরা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, অনুভব করছেন যে তাদের প্রার্থনা তিনি শুনছেন এবং তাদের মনোবাসনা পূর্ণ করছেন। তাদের কারো রোগ সারিয়ে দিচ্ছেন, কারো কোনো চাহিদা পূরণ করছেন এবং নানাভাবে লীলা করছেন। এটা অত্যন্ত বাস্তব সত্য, আমরা দেখেছি, আমরা অনুভব করেছি, লোককে বুঝিয়ে বলার নয়। কিন্তু শিবানন্দ বাবা কিন্তু আমাকে একটি কথা বলেছিলেন, সেটিও অনুধাবনযোগ্য। সেটি হচ্ছে অলৌকিক ক্ষমতা দিয়ে কোনো মহাপুরুষের বিচার হয় না। অলৌকিক ক্ষমতা দিয়ে কোনো মহাপুরুষের বিচার হয় না। কথাটি খুবই চিন্তা করে ভাবার মতো। তারপর তিনি বললেন যে অলৌকিক ঘটনা প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো সময় ঘটেছে, তোমার জীবনেও ঘটেছে, তুমি চিন্তা করে দেখো। তার দ্বারা মহাপুরুষ হয় না। তাহলে মহাপুরুষ কি, সেটা আমরা আগের দিনও বলেছি। গীতার 26টা দৈব সম্পদ যার মধ্যে রয়েছেন, যিনি দেখেন বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। আর শিবানন্দ বাবা ছিলেন সদ্গুরু। তিনি বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ, উপস্থের বেগ, অর্থের বেগ দমন করতে পারেন। তাই তিনি সদ্গুরু। তিনি আবাল্য ব্রহ্মচারী। তিনি বলেছিলেন আমাকে যে আমার তো মনে পড়ে না আমার কখনো বীর্য ক্ষয় হয়েছে। এইরকম একটি অসাধারণ মহাপুরুষ, যা যুগে যুগে বিরল। আমরা ভক্তরা তার জীবনে বহু অলৌকিক ঘটনা দেখেছি, যেগুলো বুদ্ধি দ্বারা ব্যাখ্যা চলে না। তো সেগুলো আজকে আমরা স্বর্গীয় নিশীথ কুমার দাসের যেটি লিখে পাঠিয়েছিলেন আমাকে, সেখান থেকে কিছু কিছু আমি পাঠ করে শোনাচ্ছি। তিনি লিখছেন, বাবার সঙ্গে একান্তে কয়েক বছর থাকাকালীন আমাদের জীবনে বেশ কয়েকটি ঘটনা বা দুর্ঘটনা ঘটেছিল। একমাত্র গুরুকৃপাতেই সাক্ষাৎ মৃত্যু থেকে রক্ষা পেয়েছিলাম। আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বলেন এটা কাকতালীয়, কিন্তু পরবর্তীকালে তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ওইসব ঘটনার বুদ্ধিতে ব্যাখ্যা চলে না। ত্রৈলঙ্গ স্বামী, বামাখ্যাপা, কাঠিয়া বাবাজি, সাই বাবার মতো বহু মহাসাধকদের জীবন বহু অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। তাদের জীবনী গ্রন্থ পাঠ করলে শুধু এটাই প্রতিপন্ন হয় যে তারা শুধু অলৌকিক লীলা দেখানোর জন্যই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। আমাদের গুরুদেবের জীবনেও হয়তো অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, কিন্তু তিনি কোনোদিনই তার বিন্দুমাত্র আভাস দেননি। ভক্তরা যে বাবার নাম স্মরণ করে বহু বিপদ আপদ বা দুরারোগ্য ব্যাধি থেকে উদ্ধার পেয়েছেন, তা সম্ভব হয়েছে তাদের আকুল প্রার্থনায়। গুরুর সঙ্গে তাদের আত্মিক যোগাযোগ হয়েছিল বলে। এই পরিপ্রেক্ষিতে আমার জীবনের কয়েকটি ঘটনা ভক্তদের উদ্দেশ্যে নিবেদিত করলাম। প্রথম ঘটনা, 1974 সালে নিউবঙ্গাইগাই থাকাকালীন একবার ছুটিতে যাওয়ার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করে সন্ধ্যাবেলা ট্রেন ধরার জন্য অফিস থেকে বাড়িতে আসলাম। ঘরে ঢোকার সময় আমার স্ত্রীকে একটা কথা বলে বেডরুমে ঢুকে লাইট জ্বালাতে গিয়ে অন্ধকারে অজান্তে সুইচ বোর্ডে ঝোলানো বেড সুইচের তারে আমার হাত আটকে গেল। সঙ্গে সঙ্গে এক প্রবল আকর্ষণ আমাকে টেনে নিল এবং এক মুহূর্তে বুঝলাম আমি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গিয়েছি। বাবা বাবা বলে চিৎকার করে ডাকতে লাগলাম। আমার স্ত্রী রান্নাঘর থেকে বেশ কিছুক্ষণ যাবৎ এক গোঙানি শুনছিল, অনেকটা বাড়িতে পোষা কুকুরের ডাকের মতো। ঘরে ঢুকে আমার এই অবস্থা দেখে আমাকে ধরতে উদ্যত হলো।
প্রায় সম্পূর্ণ অচেতন অবস্থায় চিৎকার করে বললাম আমাকে স্পর্শ না করতে, কারণ তারও সেই অবস্থা হবে। কতক্ষণ এই জীবন ও মৃত্যুর মধ্যেই লড়াই চলল জানি না। অবশেষে জীবনেরই জয় হলো। আমি সেই নাক পাশ থেকে বের হয়ে মাটিতে পড়ে গেলাম। ইতিমধ্যে আমার প্রতিবেশী ডক্টর চৌধুরী ও অন্যান্যরাও এসে উপস্থিত এবং অবাক বিস্ময়ে দেখলেন কাঠের সুইচবোর্ডটি দেয়াল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে শূন্যে ঝুলছে। আমি বোর্ডে হাত দিইনি, শুধু বেড সুইচের তারে হাত লেগেছিল। আকর্ষণের চাইতে বিকর্ষণ কিভাবে এত শক্তিশালী হলো তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও আমি পাইনি। কিন্তু সেদিন আমার কাছে ধ্রুব সত্য এটাই প্রতীয়মান হয়েছিল যে সেই জীবন মরণের যুদ্ধে বাবা আমার আকুল প্রার্থনা শুনেছিলেন এবং যা করার বাবাই করেছিলেন। দ্বিতীয় ঘটনা, এই ঘটনার 3 বছর পরে অফিসের কাজে আমি নিউ বঙ্গাইগাঁও থেকে তেজপুর গিয়েছিলাম 2 জন সহকর্মীকে সঙ্গে নিয়ে। আমার স্ত্রী তখন অন্যত্র। ফেরার পথে রাত্রিবেলা বাড়িতে গিয়ে রান্নার ঝামেলা এড়াবার জন্য ভাবলাম ট্রেনেই খেয়ে নেব। আমাদের কোচের ঠিক একটা কোচ আগেই ছিল ডাইনিং কার, বর্তমানে পেন্টিকার নয়, যেখানে চেয়ার টেবিলে খাওয়া যেত। খাওয়ার পর একটা ছোট স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে গেল। আমি সেই সুযোগে একাই নেমে গেলাম অন্ধকারে। যেখানে সামনের দিকে একটা কামরা পার হওয়ার কথা, সেখানে আমি ভুলবশত পেছন দিকে রওনা দিলাম। ঠিক সেই মুহূর্তে ট্রেনটা চলতে শুরু করলো, আর আমি দিশাহারা হয়ে সামনে পিছনে দৌড়াতে লাগলাম। শীতের রাত, দরজা জানলা সবই বন্ধ, ট্রেনের গতিও বাড়তে লাগলো। কোনো ক্রমে একটা কোচের হ্যান্ডেল বা হাত ধরে নিয়ে ফুটবোর্ডে দাঁড়িয়ে পড়লাম। এক্সপ্রেস ট্রেন বিরাট গতিতে চলছে। আমি ডান হাত দিয়ে সজোরে দরজা ধাক্কা দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলাম, বাবা বাবা আমাকে বাঁচাও। ডিসেম্বরের শীতের রাত, সমস্ত শরীরে বরফ ঠান্ডা হাওয়া ছুরির ফলার মতো বিঁধছে। হঠাৎ একটা লোক জানলা খুলে আমাকে দেখে বন্ধ করে দিল। মনে হচ্ছিল এক্ষুনি আমার হাত শিথিল হয়ে যাবে আর নিচে পড়ে যাব। এমন সময় আরেকটা লোক দরজাটা খুলল এবং আমি ডান হাত দিয়ে ওর পা দুটো ধরে উঠবার চেষ্টা করতে লাগলাম। সে আমাকে কোনো ক্রমে টেনে তুলল, আর অবাক বিস্ময়ে দেখলাম সেই কামরাটাই আমার আকাঙ্ক্ষিত ডাইনিং কার। রাত 9টা, সব কর্মচারীদের খাওয়া শেষ। শুধু ম্যানেজার তার থালা নিয়ে বসেছিলেন। দয়াপরবশ হয়ে তার অর্ধেক ভাত আমাকে দিয়ে বললেন যে তিনি মিনিট 10 ধরে আওয়াজ শুনছিলেন। ওই লাইনে চালের চোরাকারবারিরা প্রচুর চাল পাচার করে, সেই জন্যই তিনি খোলেননি। শুধু বললেন, জীবনে কখনো আর এই ঝুঁকি নেবেন না। সাক্ষাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ার চাইতে অনাহারে একটি রাত সামান্য কষ্ট করাই আপনার উচিত ছিল। কোন সে অদৃশ্য দেবতা যেন ম্যানেজারের রূপ নিয়ে সাক্ষাৎ মৃত্যুর কোল থেকে আমাকে ফিরিয়ে আনলেন। রাখে গুরুদেব, মারে কে। তৃতীয় ঘটনা, শিলিগুড়িতে থাকাকালীন 1978 থেকে 1981। একবার বাবা, সম্ভবত এপ্রিল 1981, জানালেন যে আগামী 16ই জুন বাবা আমাকে ও শ্রী চক্রবর্তীকে নিয়ে পশুপতিনাথ মন্দিরে যাবেন এবং সেই দিনের টিকিট কাটতে বললেন। সেই সময় বাবা পরবর্তী 1 বছরের প্রোগ্রাম, দিন, তারিখ ও ট্রেন নাম্বার সহ 1 বছর আগেই ঠিক করে সবাইকে জানাতেন এবং তার কোনো পরিবর্তন কখনো হতো না। হঠাৎ 1 মাস পর বাবা জানালে যে 16ই জুনের পরিবর্তে বাবা 17ই জুন কাঠমান্ডুর উদ্দেশ্যে বাসে রওনা দেবেন। আমরা একটু আশ্চর্য হলাম এই পরিবর্তনের জন্য, কিন্তু তার কোনো কারণ অনুসন্ধান করে পেলাম না। যথারীতি আমরা 16 জুন সন্ধ্যাবেলা কাকরভিটা এসে পৌঁছলাম, যেখান থেকে নেপাল সরকারের সমস্ত বাস নেপাল যায়। আজ কাকরভিটা বড় বড় ঘরবাড়ি ও আলোয় উদ্ভাসিত। তখন একটা বুকিং অফিস ও 2-1টা চায়ের দোকান ছাড়া কিছুই ছিল না, হোটেল তো দূরের কথা। অনেক খোঁজাখুঁজির পর একটা নেপালির ঘর পাওয়া গেল। 4টে বাঁশের খুঁটি,
ও উপরে একটা মাচা, তার উপর একটা ছেঁড়া মাদুর পাতা, চারদিক খোলা। এটাই নাকি ওই নেপালের কথায় একমাত্র 5 স্টার হোটেল। যাক, বাবার নির্দেশ মতো সন্ধ্যার সঙ্গেই সাথে নিয়ে আসা খাবার আমরা খেয়ে নিলাম। আমরা বাইরে একটু ঘোরাঘুরি করে এসে দেখলাম বাবা শুয়ে পড়েছেন। একটু তন্দার মতো লেগেছিল, হঠাৎ সারা শরীর চুলকানির জন্য ভেঙে গেল। বুঝলাম আমরা এক বিরাট ছারপোকা বাহিনীর আক্রমণের সম্মুখীন এবং আত্মসমর্পণ করা ছাড়া আর উপায় নেই। বাবার হঠাৎ ঘুম ভেঙে গেল। কেন আমাদের ঘুম হচ্ছে না জিজ্ঞাসা করায় আমরা সব বললাম। বাবা পাশ ফিরে ঘুরবার সময় হাসি মুখে বললেন, আমাকে তো একটাও কামড়াচ্ছে না। বাবা মাচার এক পাশে আর আমরা কিছুটা দূরত্ব রেখে বাবার অন্য পাশে। কিছুক্ষণ পর যখন আবার চুলকাতে শুরু করলো, তখন টর্চ জেলে যে দৃশ্য দেখলাম তা এক কথায় অবিশ্বাস্য। শত শত ছাড় পোকা আমাদের দুজনকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে, অথচ একটা ছাড় পোকাও বাবার ত্রিসীমানায় নেই। এতক্ষণে বাবার কথার মর্মার্থ অনুভব করলাম। মশা, ছাড় পোকা ইত্যাদি কীট পতঙ্গের কাছে পাপীদের রক্ত সুধাময়, কিন্তু সাধু সন্ন্যাসীদের রক্ত বিষবৎ। পরদিন ভোর 5টায় কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিল বাস। প্রায় 5 ঘন্টা বাসটি প্রশস্ত মসৃণ পিচ দেওয়া রাস্তার উপর চলল, কিন্তু একবারও ডাইনে বা বাঁয়ে 1 ইঞ্চিও বাঁকালো না। এই রকম দীর্ঘায়িত সরল রেখার মতো চারিদিকে নয়ন অভিরাম প্রাকৃতিক দৃশ্যে ভরপুর রাস্তা জীবনে দেখিনি। কাঠমান্ডু বিকেল 5টায় নেমে একটা জটলা লক্ষ্য করলাম। পরে জানলাম আগের দিন অর্থাৎ 16 জুনের ওই পরিবহন সংস্থার যে বাসটি কাঠমান্ডু রওনা হয়েছিল এবং যে বাসে ওই দিন আমাদের আসার কথা ছিল, সেই বাসটি রাস্তার এক দুর্ঘটনায় একটা খাদে পড়ে গেছিল এবং বেশ কিছু যাত্রী হতাহত হয়েছিল। বাবাকে এই ঘটনা জানালাম এবং জিজ্ঞাসা করলাম, বাবা কি এটা অনুমান করেই যাত্রার দিন পরিবর্তন করেছিলেন? বাবার সহস্য সহজ উত্তর, সবই গোবিন্দের ইচ্ছা। তিনিই আমাকে চালনা করেন আমারও অজান্তে। এটা ছিল গোবিন্দের ইচ্ছা, না হলে অপু, বুয়া ওরা অর্থাৎ আমারও শিশিরবাবুর ছেলে তো অনাথ হয়ে যেত। বাবা গুরুদেব, তোমাকে শতকোটি প্রণাম। 4 নম্বর ঘটনা। 1981 সালের এপ্রিলে শিলিগুড়ির ডেপুটেশন শেষ করে মালিগাঁও গৌহাটিতে আমার হেডকোয়ার্টারে পুনরায় ফিরে আসলাম। ওই বছরের অক্টোবরের 3য় সপ্তাহে বাবা গৌহাটিতে এসে কয়েকদিন থাকার পর শিলং চলে গিয়েছিলেন। যাওয়ার 2 দিন আগে হঠাৎ আমাকে বললেন তার সঙ্গে শিলং যেতে। আমি অফিসের জরুরি কাজে ব্যস্ত, ছুটি পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। আমার অসুবিধার কথা বাবাকে বলায় বাবা বললেন, তাহলে তো তোমার যাওয়া হলো না। তার ঠিক 2 দিন পর আমি আমার ছেলেকে অপুকে সাইকেলের সামনে রডে বসিয়ে তবলা শেখানোর স্কুলে নিয়ে যাচ্ছিলাম কলোনির ভেতরের ফাঁকা রাস্তা দিয়ে। একটা চৌমাথার অপর পার থেকে একটা ট্রাক আসছিল। চৌমাথাটা সামান্য একটু উঁচু, যা আমি অনায়াসে পার হতে পারতাম। হঠাৎ দোটানায় পড়ে সাইকেল থেকে না নেমে পা মাটিতে ঠেকিয়ে সাইকেলটিকে দাঁড় করাবার চেষ্টা করলাম। জায়গাটা একটু উঁচু হওয়ায় পা রাস্তায় পুরোপুরি ঠেকলো না এবং অপু সহ রাস্তায় পড়ে গেলাম। ভাগ্যক্রমে অপুর কিছু হলো না, কিন্তু আমি উঠতে পারছিলাম না। 2জন লোক এসে আমাকে কোলে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল। ওই দিন রবিবার থাকে আমাকে ফার্স্ট এড করে রেখে দিল। সঙ্গে সঙ্গে অপুর মা শিলংয়ে বাবাকে এই খবর জানালো। পরদিন ডাক্তার এসে এক্সরে করে দেখলেন কোমরের ফিমার বোনে ফ্র্যাকচার হয়েছে এবং ট্র্যাকশন দিয়ে বা পা বিছানায় স্ট্যান্ডের সঙ্গে বেঁধে দিলেন। ওই দিনই সন্ধ্যাবেলা বাবা শিলং থেকে ছুটে আসলেন এবং আমার কোয়ার্টারে যাওয়ার পথে আমাকে দেখে গেলেন। সন্ধ্যার পর থেকে আমার ব্যথা শুরু হলো এবং শেষ রাত্রের দিকে তার তীব্র আকার ধারণ করলো। ওই সময় বাবা খুব বিচলিত হয়ে অপুর মাকে বললেন, চলো আমি বাবাকে দেখতে যাব। তখনও ভোর হয়নি, বাবা হাসপাতালে আমার কেবিনে এসে উপস্থিত। ডাক্তার এসে সব দেখে নার্সদের যথারীতি নির্দেশ দিয়ে চলে যাচ্ছিলেন। তখন বাবা ডাক্তারকে বললেন যে তার অনুমান হচ্ছে যে বাবাকে যে ট্র্যাকশন দেওয়া হয়েছে তা ঠিক মতো হয়নি
এবং একটি মেডিকেল টার্ম উল্লেখ করে ডাক্তারকে বললেন, বোধহয় ওই জায়গায় একটু ফাঁক থেকে গেছে। ডাক্তার তো একটু হতচকিত হয়ে গেলেন এবং কি ভেবে জানি না নার্সদের বললেন আরেকটা এক্স-রে নেওয়ার জন্য। দেখা গেল যে বাবার অনুমানই সত্য। তারপর আমাদের নিকট থেকে বাবার সম্বন্ধে সব জানার পর ওই ডাক্তার বাবার প্রতি খুবই শ্রদ্ধাশীল হয়ে গিয়েছিল। নতুন করে ট্র্যাকশন দেওয়ার পর আমার সব ব্যথা দূর হলো। বাবা আমার জন্য গৌহাটি এবং শিলং থেকে কয়েকটি আয়ুর্বেদিক ওষুধ আনালেন। বাবা প্রায় 10 দিন আমাদের সঙ্গে ছিলেন এবং প্রতিদিন খুব ভোরবেলা আমার জন্য সবজি সেদ্ধ, ভাত এবং খাবার সঙ্গে নিয়ে আসতেন। বাবার শিলং ফেরার দিন এসে গেল এবং যাওয়ার আগে অপুর মাকে সব নির্দেশ দিয়ে একটি বিশেষ ঔষধ প্রায় 6 মাস খাওয়াতে বললেন। বাবাকে তখন জিজ্ঞেস করলাম, আমি কি আবার হাঁটতে পারবো? তখন বাবা হাসি মুখে আমাকে অভয় দিলেন, তুমি দৌড়াতে পারবে। বাবা ঠিক আমার স্নেহশীলা মার মতো আমাকে যত্ন করে গেলেন। প্রায় 5 মাস পর আমি কাজে যোগ দিলাম। তার মাত্র কিছুদিন পর স্টেশনে আমার দিদিকে দেখার জন্য গিয়েছিলাম কলকাতা থেকে ও ডিব্রুগড় ফেরার পথে। কোচ নাম্বার না জানায় ছোটাছুটি করছিলাম। ট্রেনটা চলতে শুরু করলো এবং দেখলাম যে ট্রেনের প্রায় শেষ কোচে দিদি দাঁড়িয়ে হাত নাড়ছে। আমি পায়ের অবস্থা ভুলে দুরন্ত বেগে দৌড়িয়ে শুধু তাকে এক ঝলক দেখলাম। অবাক বিস্ময় অনুভব করলাম। 6 মাসে আমার ভাঙা পায়ে কিছুই হয়নি। আর সঙ্গে সঙ্গে মনে পড়ল বাবার সেই অভয় বাণী, বাবার দেওয়া ঔষধ ও পথ্যকে। আমার এখন আর কোনো সমস্যা নেই। কোথা দিয়ে পূর্ণিমা আর অমাবস্যা যায় আমি কোনো টেরই পাই না। পঞ্চম ঘটনা। একবার বেনারসে মামুনিকে নিয়ে বের হয়েছিলাম। খুব সুন্দর এক রাধাকৃষ্ণের মূর্তি দেখে আমাদের বাড়ির পূজার ঘরে রাখার জন্য কিনে আনলাম। বাবা দেখার পর জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে যখন নিয়ে যাচ্ছ তাকে তখন কি নিত্য আহার শয়ন সেবা দিতে পারবে? তখন বাবার ওই কথার গুরুত্ব ঠিক বুঝতে পারিনি। ট্রেনে করে ফিরছিলাম শিলিগুড়িতে। উপরের বার্থ থেকে নামার সময় একটা লোহার রডে পায়ে আঘাত পেলাম। রাত্রিবেলা বাড়িতে পৌঁছে পূজার ঘরে দেয়ালে হেলান দিয়ে মূর্তিটি রাখলাম পরের দিন সকালে পূজা দিয়ে প্রতিষ্ঠা করার জন্য। ভোরবেলা উঠে দেখলাম যে রাধাকৃষ্ণের মূর্তিটি মাটিতে পড়ে আছে এবং তার একটি হাত ভাঙা। প্রায় 3 কেজি ওজনের মূর্তি কোনো ইঁদুর বা বেড়াল ধাক্কা দিয়ে ফেলতে পারে না। এত কষ্ট করে এনে এই অবস্থা হলো দেখে মনে প্রচণ্ড আঘাত পেলাম। পরদিন অফিসে যাওয়ার পর পায়ের ওই জায়গায় খুব ব্যথা অনুভব করতে লাগলাম। ওষুধ খাওয়ার পরেও কোনো কাজ হলো না। প্রায় 1 সপ্তাহ অনেক কষ্ট সহ্য করবার পর সুস্থ হলাম। তখনই বাবার সেই কথাটি মনে পড়ল। আমরা ঠাকুর ঘরে কত দেবদেবীর মূর্তি রাখি এবং সকাল সন্ধ্যা শুধু প্রদীপ ও ধূপধুনা দিয়েই কর্তব্য শেষ করি। আমরা কি তাদের নিজেদের পরিবারের সদস্য হিসাবে প্রাণ ভরে সেবা যত্ন করতে পারি? ষষ্ঠ এবং শেষ ঘটনা। বাবার অন্তরে দীন দরিদ্র পঙ্গু অসহায়দের জন্য কি অপরিসীম স্নেহ মমতা আছে, তার একটি ঘটনা দিয়ে আমার এই অনুচ্ছেদের লেখা শেষ করব। বহু বৎসর আগে আমার আরেক ভ্রাতুষ্পুত্রীর রিঙ্কু, যে কুকুমণির দিদি, নমিতা দাসের বড় মেয়ে, আমার এক ভ্রাতুষ্পুত্রীর বিয়ের সময় বাবা ডিব্রুগড় ছিলেন। বিয়ের দিন ভোরবেলা বাবা রিঙ্কুকে বললেন যে তিনি 2 জন কুষ্ঠ রোগীকে নিমন্ত্রণ করেছেন এবং রিঙ্কু যেন নিজের হাতে রান্না করে পেট ভরে খাওয়ায়। যথাসময়ে ওরা এসে উপস্থিত হলো এবং ড্রয়িং রুমে আসন পেতে তাদের বসানো হলো। রিঙ্কু সুন্দর করে থালা সাজিয়ে এবং 4-5 রকমের সুস্বাদু তরকারি রান্না করে তাদের সামনে রাখলো এবং প্রণাম করলো। ওরা 2 জন অবাক বিস্ময়ে তাকিয়ে রইল এবং খুব তৃপ্তি করে সেবা করল। খাওয়ার পর ওদের উচ্ছিষ্ট রিঙ্কু নিজের হাতে পরিষ্কার করে থালা নিয়ে গেল। বিদায় নেওয়ার সময় আনন্দে ও তৃপ্তিতে ওদের চোখ দিয়ে জল পড়তে লাগলো। রিঙ্কুকে ডেকে বাবা বললেন, মা, আজ এই যে 2 জন অতিথি যাদেরকে দেখে সবাই ভয়ে এবং ঘৃণায় দূরে চলে যায়, তোমাকে যে আশীর্বাদ করে গেল, তোমার ভবিষ্যৎ জীবন
সুখ শান্তি ও ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে। বাবার সে কথা বিফল হয়নি। প্রণাম লহ প্রভু নারায়ণ।